This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই মঞ্জুরা যেমনটা বলছিল, এই বাংলা কি কোথাও একটা জঙ্গিদের কাছে সেফ হেভেন, সেই প্রশ্ন আবার উঠে আসে। তার কারণ জাভেদ মুন্সি, কাশ্মীরের কুখ্যাত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য জাভেদ, সেই জাভেদ নিরাপদ আশ্রয় ভেবে নিয়েছিল ক্যানিংকে, আর তাই সেখানে লুকিয়ে ছিল। জাভেদ এই ক্যানিংকে ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করার চেষ্টা করছিল, কারণ সে চাইছিল বাংলাদেশ হয়ে, নেপাল হয়ে অন্য রাজ্যে চলে যেতে। এবং এই জাভেদ কিন্তু কোনো লো প্রোফাইল জঙ্গি নয়, আইইডি এক্সপার্ট, আধুনিক অস্ত্রশস্ত্র সেগুলো হ্যান্ডলিং করতে এক্সপার্ট এই জাভেদ মুন্সি। কথা বলবো এই মুহূর্তে একেবারে আমার সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন একেবারে ক্যানিংয়ের সেই ঘটনাস্থল থেকে, যেখান থেকে এসটিএফ জাভেদকে গ্রেপ্তার করে। শর্মিষ্ঠা, একটাই প্রশ্ন, এই জাভেদের মতন জঙ্গিরা ট্রানজিট রুট হিসাবে কেন বাংলাকে বারবার বেছে নেয়? কারণ তাদের কাছে কি এই বাংলা সেফ হেভেন লুকিয়ে থাকার জন্য? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দীপ, তুমি যে কথাটা বলে, মানে যদি সেফ করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে এই ক্যানিংকে, কেন? আমি যে জায়গাটা রয়েছি মাতলা নদীর একেবারে কাছে দাঁড়িয়ে রয়েছি, এবং মাতলা নদী থেকে যদি 2 কিলোমিটার বলা হয়, সেই 2 কিলোমিটার দূরে ক্যানিং মহকুমা হাসপাতালের ঠিক উল্টো দিক থেকে এই জাভেদ মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমি মাতলার কাছে দাঁড়িয়ে রয়েছি কেন? আমি জলের কাছে কেন দাঁড়িয়ে রয়েছি? বলা হচ্ছে এই ক্যানিং আমরা বরাবরই জানি মানব পাচারের দিক থেকে সব থেকে সেফ জোন বা হেভেন বলা হয়, কারণ এই জলপথটাকে পাচারকারীরা কাজে লাগায়, দুষ্কৃতীরা কাজে লাগায়। মাতলা অন্য সময় শান্ত, বর্ষার সময় বা বিশেষ করে জোয়ারের সময় আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি না, সেই জায়গাটা ভেসে যায়। কিন্তু জোয়ারের কথাটা কেন বলছি? জোয়ারের কথাটা ঠিক এই কারণেই বলছি, তখন ছোট ছোট নৌকা, যেগুলোকে অনেকেই জেলেদের নৌকা বা মাছ চাষিদের নৌকা বলে মনে করে থাকেন, সেই ছোট নৌকা কোথা থেকে কোন খাড়ি দিয়ে কিভাবে চলে আসছে সেই প্রশ্ন অনেকেই তুলছেন। কারণ এই মাতলা সোজা সুন্দরবনে পৌঁছে যাচ্ছে, আর আমরা জানি সুন্দরবনের একাংশ যেমন ভারতে রয়েছে, একাংশ বাংলাদেশেও রয়েছে, আর সেই সুন্দরবনে প্রচুর প্রচুর ছোট ছোট খাড়ি রয়েছে। তো ক্যানিং থেকে সুন্দরবন হয়ে সে কি বাংলাদেশে যাওয়ার ছক কষেছিল এই জলপথটাকে কাজে লাগিয়ে? কারণ এই সময়টা শীতকাল, এই শীতকালে প্রচুর পর্যটক আসেন, সেই পর্যটকরা ছোট ছোট লঞ্চ, ছোট ছোট ভুটভুটি করে সুন্দরবনে ঘুরতে যান। সেই সময়টা ভিড়ের মধ্যে মিশে থাকা, পর্যটকদের মধ্যে মিশে থাকা, এই বিষয়টা কি জাভেদ মুন্সি কোথাও কাজে লাগাতে চাইছিল? হ্যাঁ, এটা তো আমি একটা রুটের কথা বললাম, অর্থাৎ এই ক্যানিং থেকে মাতলা নদীকে কাজে লাগিয়ে জলপথে সুন্দরবন হয়ে সে বাংলাদেশে পৌঁছে গেল, সে ছোট ছোট খাড়ি দিয়ে পৌঁছে গেল। কিন্তু আরও একটা পথ রয়েছে যেটা ক্যানিং থেকে খুবই সোজা, মানে ক্যানিং থেকে মাত্র 30 মিনিটের পথ। সেই 30 মিনিটের পথে হচ্ছে ধামাখালি, অর্থাৎ সেই সন্দেশখালি। সেই ধামাখালি এবং সন্দেশখালিতে গিয়ে জলপথে আরো সহজে বাংলাদেশে পৌঁছানো যায়, সেই জায়গাতেও আমরা যাব। সেখানে হচ্ছে রায়মঙ্গল নদী, এবং যদি খুব লক্ষ্য করা যায় ধামাখালির কাছে রায়মঙ্গল নদীটা ওয়াই এর মতন ভাগ হয়ে গিয়েছে। সেই রায়মঙ্গল নদী ধরে হিঙ্গলগঞ্জের হেমনগর পৌঁছানো খুব সহজ। সেই হিঙ্গলগঞ্জের হেমনগরের পাশেই কিন্তু বাংলাদেশ, অর্থাৎ দুটো রুট খোলা ছিল, দুটো পথ খোলা ছিল, যেটা পুরোপুরি জলের উপর নির্ভর করে, নদীর উপর নির্ভর করা হয়। সেটা হচ্ছে ক্যানিং থেকে সুন্দরবন হয়ে বাংলাদেশ, আর একটা হচ্ছে ক্যানিং থেকে সড়ক পথে সে ধামাখালি গেল। ধামাখালি থেকে নৌকো করে, ছোট নৌকো ভাড়া নেওয়াই যেতে পারে, সেই নৌকো করে সেই হিঙ্গলগঞ্জের হেমনগরে পৌঁছে গেল, এবং হেমনগর থেকে কোথাও ওই জোয়ারের টাইমটাকে কাজে লাগিয়ে বা কোথাও কোনো রকম বিষয়কে কাজে লাগিয়ে সে বাংলাদেশে প্রবেশ করে গেল, এবং সেই বাংলাদেশ থেকে সে কি সোজাসুজি পাকিস্তান পৌঁছে যাবে? কারণ এই সময় বাংলাদেশের পরিস্থিতিও আমরা জানি, এই সময় বাংলাদেশের সঙ্গে আমরা পাকিস্তানের সম্পর্কটাও জানি, কারণ সে পাকিস্তান থেকেই ট্রেনিং নিয়েছিল, এবং পাকিস্তান থেকে যে ট্রেনিং নিয়েছে সেই পাকিস্তানের হ্যান্ডলারদের নির্দেশেই সে কাজ করত। সেই পাকিস্তানেই যাওয়া এবং সেটাকে বাংলাকে সেফ করিডোর হিসেবে কাজ করা। এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে হবে, সেটা আমাদের নেচারের জন্য। আমরা যারা বাংলার মানুষ, কলকাতার মানুষ, আমরা প্রচুর মানুষকে নিয়ে থাকতে ভালোবাসি, তো সেটা ভিন্ন সংস্কৃতির মানুষও হতে পারে। তাই
তাই আমার বাড়ির পাশে যদি কোনো ভিন্ন সংস্কৃতি বা ভিন্ন ধর্মের মানুষ এসে থাকে আমরা খুব একটা সেই বিষয়টাতে পাত্তা দিই না, কারণ সেটাতেই আমরা অভ্যস্ত, সেটাতেই আমরা খুব স্বাভাবিকভাবে থাকি। তো সেই বিষয়টাই কিন্তু এই জঙ্গিরা, এই দুষ্কৃতীরা কাজে লাগায়। এখান থেকে শর্মিষ্ঠা, জাভেদ মুন্সির মতন জঙ্গিরা যারা আইডি এক্সপার্ট, যারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আগ্নেয়াস্ত্র হ্যান্ডলিং করতে এক্সপার্ট, তারা এই শ্যালক, তার যে শ্যালকের বাড়িতে ক্যানিং এ দীর্ঘদিন তিনি শাল বিক্রি করতেন, তার বাড়িকে একেবারে অন্যের চোখে ধুলো দেওয়ার জন্য ব্যবহার করতো। সেই জঙ্গির ডেরায় পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। দেখাবো স্পেশাল রিপোর্ট। জঙ্গির ডেরায় TV9 বাংলা। জাভেদ মুন্সি কুখ্যাত জঙ্গি গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এটাই ছিল কলকাতায় তার সেফ প্লেস। ক্যানিং মহকুমা হাসপাতালের উল্টো দিকের একটা বাড়িতে তার আত্মীয় থাকতেন, আর সেই বাড়িতেই জাভেদ মুন্সি এসে পৌঁছেছিল। 19 তারিখ বেলা 11:30 থেকে এই বাড়িতেই ছিল জাভেদ মুন্সি। এই বাড়ির এখানে শালের কারবার করেন তার আত্মীয়। তারা বুঝতেও পারেননি যে কাকে তারা আশ্রয় দিয়ে ফেলেছেন। এই জায়গা থেকেই কিন্তু জাভেদ মুন্সি বেরোয় এবং তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এখানেই কিন্তু এই যে চারিদিকে শাল ছড়িয়ে রয়েছে, চারিদিকে সোয়েটার ছড়িয়ে রয়েছে, এই বাড়িতেই কিন্তু 19 তারিখ রাতে এসে পৌঁছেছিল জাভেদ মুন্সি জঙ্গির ডেরায়। TV9 বাংলা, ক্যামেরায় পিকুর সঙ্গে সুমন, TV9 বাংলা, ক্যানিং। শর্মিষ্ঠা, দীপ আর সুমন যাকে নিয়ে কথা বলছিল সেটা হচ্ছে জাভেদ আহমেদ মুন্সি। এই জাভেদ আহমেদ মুন্সি পাকপন্থী হুরিয়তকে পুনর্গঠনের চেষ্টায় ছিল, এমনটাই জানতে পারছি আমরা। ক্যানিংয়ে ধৃত জঙ্গির কাছ থেকে মেলা দুটো মোবাইল ফোনেই পাকিস্তানের যোগাযোগের প্রমাণ মিলেছে। এই জাভেদের কাছে কোথা থেকে নির্দেশ আসতো, অর্থনৈতিক সাহায্যই বা কিভাবে সে পেত, এই বিষয়গুলোও আমরা জানতে পেরেছি। আরও ডিটেলে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, দেখো, জাভেদ আহমেদ মুন্সি কাশ্মীরের যে বিভিন্ন যে ট্রেডার অর্গানাইজেশন নিয়ে যারা তদন্ত করছেন তাদের কাছে খুব পরিচিত নাম। তার কারণ দীর্ঘদিন ধরে লস্কর-ই তৈবার সঙ্গে তার যোগ ছিল। পরবর্তীতে লস্কর-ই তৈবার সঙ্গে মতবিরোধের জেরে সে তেহরিকে মুজাহিদিন নামে একটি সংগঠনের সঙ্গে যোগ দেয়। কিন্তু সাম্প্রতিক সময় যেটা জানা যাচ্ছে, মুসলিম লীগ জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটি নিষিদ্ধ একটি সংগঠন, সেই সংগঠনটাকে অন্য একটা নামে সেটা আত্মপ্রকাশ করানোর চেষ্টা করছিল জাভেদ আহমেদ মুন্সি, এবং সে ছিল অন্যতম প্রধান সংগঠক। মূলত তাদের উদ্দেশ্য ছিল কাশ্মীর পাকপন্থী যে হুরিয়াত কনফারেন্সের যে অংশটা, সেই অংশটাকে সামনে এনে কাশ্মীরের বুকে আবার অশান্তি তৈরি করা, সেখানে যাতে গণবিক্ষোভ তৈরি হয়, আজাদ কাশ্মীরের ইস্যুকে সামনে রেখে যাতে সেনা বিরোধী বা ভারত সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলে যায়, সেটাই তার চেষ্টা ছিল। এবং তার মোবাইল থেকে যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে, বা গোয়েন্দারা যেটা দাবি করছেন যে তার সঙ্গে নিয়মিত পাকিস্তানের যোগাযোগ ছিল, এর মাঝখানেও সে একাধিকবার পাকিস্তানে গিয়েছিল, মূলত পাক অধিকৃত কাশ্মীরে সে যাতায়াত ছিল, এবং সেখান থেকেই সে অর্থ সাহায্য এবং এই আন্দোলনের রূপরেখা কোন দিকে যাবে বা আন্দোলন কোন পথে যাবে সেই নির্দেশ পেত। এবং তার মাঝখানেই সে তাকে কাশ্মীর পুলিশ খোঁজা শুরু করলে সে পালিয়ে আসে এখানে, এবং হয়তো ঘুরপথে আবার পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিল, সেটা যেটা শর্মিষ্ঠা বলল। বারবার বাংলায় কেন? যদি কাশ্মীর, স্বাধীন কাশ্মীরকে নামে অশান্ত করার একটা পরিকল্পনা জাভেদের থাকে, বাংলায় কেন বারবার? দেখো, কারণ কাশ্মীর বা পাঞ্জাব হয়ে পাকিস্তানে ঢোকার ক্ষেত্রে তার অনেক বাধা ছিল, কারণ সেই এলাকার পুলিশ তাকে অনেক ভালো চেনে, এবং সেখানের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়া, তার জন্য সে কারণে সেখান দিয়ে বর্ডার ক্রস করতে পারত না। এবং সেই জায়গা থেকে তার মনে হয়েছিল যে বাংলাদেশ বর্ডার, যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে একটা ডামাডোল পরিস্থিতি, সেখান থেকে ভুয়ো নথি তৈরি করে বা বাংলাদেশের বর্তমান যে বিভিন্ন মৌলবাদী শক্তি রয়েছে, কারণ এই তেহরিকে মুজাহিদিনের সঙ্গে বাংলাদেশের একাধিক মৌলবাদী শক্তি, একাধিক নিষিদ্ধ সংগঠনের খুব ভালো সম্পর্ক, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে সে যদি বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যায় তাহলে তার উদ্দেশ্য সফল হবে। তার মানে আরো একবার প্রমাণিত হচ্ছে যে সহজে বাংলাদেশ বা পাকিস্তানে যেতে গেলে এই বাংলাতে আশ্রয় নিয়ে সহজে যাতায়াত করা যায়, সেফ নিরাপদ আশ্রয় জঙ্গিদের জন্য এই বাংলা। স্যার, আপাতত তোমাকে ধন্যবাদ। জাভেদ আহমেদ মুন্সির কথা তো আপনারা শুনলেন, তবে জাভেদ আহমেদ মুন্সির মতো কিন্তু অনেকেই এই রাজ্যে আস্তানা গাড়ছে, তার মধ্যে সাপ শেখ অন্যতম। আপনারা জানেন যে মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং নওদা দু জায়গার ভোটার কার্ড তার কাছে রয়েছে, তবে মুর্শিদাবাদে যে শুধুমাত্র সাপ শেখ একজন এরকমই নয়,
এনআইএ যে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে বা জেলা প্রশাসনকে যে চিঠি দিয়েছে সেখানে আরও 10 জনের কথা উল্লেখ করা হয়েছে যারা ভোটার কার্ড বানিয়েছে মুর্শিদাবাদে, আধার কার্ড বানিয়েছে এবং পাসপোর্ট বানিয়েছে। তার মানে কি ভয়ঙ্কর তথ্য সামনে আসছে ভাবুন। শুধুমাত্র ক্যানিং বা মুর্শিদাবাদের দিকে তাকালে চলবে না, গোটা রাজ্য জুড়েই কিন্তু ঠিক এইভাবেই জাল পাসপোর্ট চক্র ছড়িয়ে পড়ছে। দেখুন বিশেষ প্রতিবেদন। প্রথম বলতে গেলে ওই কেদারতলা এসছে, এখানটায় তো আসেন, এখানটা আসলো 1-8 ঘন্টা ধরেন থাকতো, চলে যেত বাড়ি ওইখানটা কেদারতলায়। ভোটার কার্ড ছিল, হ্যাঁ এখানে ভোটার কার্ড ছিল। ভোটার কার্ড তো এখন কোথা থেকে করেছে ও না করেছে সেটা তো বলতে পারছি না আমরা। ভোট দিতে আসতো না, ভোট দিতে না, এখানে আপনাদের ঠিকানাতেই ভোটার কার্ড দেখলেন, এখন কোথা থেকে করেছে না করেছে সেটা তো বলতে পারছি না আমরা। আমরা তো জানি না, মানে জানলাম এবার কিসের জন্য ধরেছে তা তো আমরা বলতে পারছি না। এবার আপনারাই জানবেন কিসের জন্য ধরেছে। এখানে ভোট দিতে এসেছিল কোনোদিন? না, আসেনি। আমাদের মেম্বার যে বুথে ওর বাড়ি, সেই বুথের মেম্বারও ওকে চেনে না এবং কোনোদিন দেখেওনি। তবে ওর নাম কিভাবে কবে উঠেছে এটা আমাদের কাছে তথ্য নেই, মানে ও নিজেও জানে না। আমরা যদি আগেই খোঁজ পেতাম আমরা নিজেরাই অন্ততপক্ষে পদক্ষেপ করতাম, কারণ আমরা চাই না কোথাও কোনো নৌরাজ্যবাদীর দল আমাদের শান্ত পরিবেশকে অশান্ত করবে, এটা আমরা নিজেরা কোনোদিন চাই না। জাল পাসপোর্ট এবং জাল আধার কার্ড ও ভোটার কার্ডের রমরমা মুর্শিদাবাদে। 10 জন বাংলাদেশি নাগরিকের রয়েছে এ প্রান্তে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড। প্রশাসনের নাকের ডগায়, প্রশাসনের আইন বিধি বুড়ো আঙুল দেখিয়ে এই রকম ভাবেই তোলা হয়েছে এবং তার নজরে রয়েছে এনআইএ বা বিভিন্ন তদন্তকারী সংস্থা জেলা প্রশাসনকে সেই সব বিষয়ে একটি চিঠিও লিখেছেন এবং তদন্ত চেয়েছেন। পাশাপাশি এইসব কার্ড কিভাবে হচ্ছে সেটাই প্রশ্ন উঠছে, যে এখানে পুলিশ প্রশাসনের তদারকি ছাড়া এইসব হয় না। প্রশাসনের এই ভোটার তালিকায় নাম বা আধার তালিকায় নাম তোলে, সেই জায়গায় কিভাবে বাংলাদেশি নাগরিকরা নাম তুলছে, এর পিছনে কি বড় কোনো ষড়যন্ত্র বা বড় সড়ো মাথা কাজ করছে? মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা।